এর আগের ভিডিওটাতে আমি নেফ্রনের বিভিন্ন অংশের কথা বলেছিলাম। আমাদের নেফ্রনের বিভিন্ন অংশ বিভিন্ন রকম মলিকিউল রিঅ্যাবজর্ব করে। সেখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কথা বলেছিলাম, যেখানে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, তারপর সোডিয়াম ইত্যাদি রিঅ্যাবজর্ব করা হয়। আমরা লুপ অফ হেনলির কথা বলেছিলাম, বিভিন্ন লবণের কথা বলেছিলাম, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো রিঅ্যাবজর্ব করা হয়। তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এখানে ক্যালসিয়াম আর অন্যান্য জিনিস থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে হয়, এদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকা সত্ত্বেও কিভাবে এদের পাম্প করে বের করে দেয়া হচ্ছে। আমি এই ভিডিওটাতে আপনাদের দেখাবো যে এই টিউবুলের বর্ডারে কি ঘটনা ঘটে, যেটার কারণে বাছাই করা কিছু আয়ন লুমেনের বাইরে চলে যায়, অথবা এই টিউবুলের ভেতরে কিভাবে ফিল্ট্রেট এদেরকে রিঅ্যাবজর্ব করে। এখন নেফ্রনের বিভিন্ন অংশে মেকানিজমটা মোটামুটি একই রকম, তবে আমরা সব অংশই দেখব, কারণ এরা আলাদা ধরনের মলিকিউল রিঅ্যাবজর্ব করে। আমি সবগুলো মলিকিউল সম্পর্কে বলবো না, তবে আপনাদের একটা আইডিয়া দেব। তাহলে প্রথমে আমরা শুরু করি প্রক্সিমাল টিউবিউল দিয়ে। আমরা যদি এই অংশটাকে জুম ইন করি, আমি এখানে নেফ্রনের ভেতরের অংশটা আঁকছি। নেফ্রনের ভেতরটা দেখতে হবে অনেকটা এই রকম। এটা নেফ্রনের ভেতরে, এখানে ফিল্ট্রেট থাকে, এখানে ফিল্ট্রেট থাকে। আচ্ছা, আমি ছবিটা একটু অন্যরকম করে আঁকি। নেফ্রনের ভেতরটা আমি আঁকি এভাবে, ছবিটা এভাবে আঁকি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এরকম প্যাঁচানো অবস্থায় থাকে। অনেক সময় এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। তাহলে এই ভেতরের অংশটাতে রয়েছে লুমেন, এটা হলো লুমেন, আর এখানেই ফিল্ট্রেট থাকে। তাহলে ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট থাকে এই দিকে, তাহলে এটা হলো ফিল্ট্রেট। আর এটা হলো নেফ্রনের ভেতরে। তারপর এই টিউবুলের বর্ডার এটা বানানো হয়েছে কিছু কোষ দিয়ে, হয়তো একটা কোষ এখানে, তারপর আরেকটা কোষ এখানে, আরেকটা কোষ এখানে। এটা আসলে নেফ্রনের ক্রস সেকশন। পুরো জিনিসটা একটা সিলিন্ডারের মতো দেখতে। এখানে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। এখানে একটা সেল, এটা হলো বেজাল সাইড, এটা হলো আরেকটা। বেজাল সাইড মানে বুঝতেই পারছেন, এরা কোষগুলোর বেজ। এই শব্দগুলো মনে রাখতে পারেন। কোষের যে সাইডটা লুমেনের দিকে মুখ করে আছে, অথবা টিউবুলের ভেতরের দিকে যে সাইডটা, এটাকে বলা হয় অ্যাপিক্যাল সাইড, অ্যাপিক্যাল সাইড। আর এই পাশটাকে বলা হয় বেজোলেটারাল সাইড, অথবা এটাকে যদি একটা মেমব্রেন বলেন তাহলে এটাকে বলা যায় বেজোলেটারাল মেমব্রেন। এটা নেফ্রনের যে কোনো অংশের বেলাতেই খাটবে, হোক সেটা প্রক্সিমাল অথবা লুপ অফ হেনলি অথবা ডিস্টাল টিউবুল। এখন এই টিউবুলের অন্য পাশে রয়েছে পেরিটিউবুলার ক্যাপিলারিজ। এই শব্দটাও মনে রাখতে পারেন। এখানে থাকে পেরিটিউবুলার ক্যাপিলারিজ, দেখতে অনেকটা এরকম। এরাও এক ধরনের কোষ, এরাও এক ধরনের কোষ। আচ্ছা, এদের কোষের মতো করে না আঁকি, টিউবের মতো করে আঁকি। এখান দিয়ে রক্ত প্রবাহিত হয়, এখানে রক্ত যাচ্ছে, এখানেও রক্ত আছে। আমি ক্যাপিলারি ওয়ালের কোষগুলো খুব বিস্তারিত আঁকছি না, এখানে আপনাদের দেখাচ্ছি কিভাবে বিভিন্ন জিনিস লুমেনের বাইরে বের করা হয়, কিভাবে বাছাই করা জিনিস রিঅ্যাবজর্ব করা হয়। আচ্ছা, আর এটা হলো পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারি। এখানে পেরি মানে হলো চারপাশে, যেমন পেরিমিটার, তার মানে টিউবের চারপাশে এই ক্যাপিলারিগুলো ছড়িয়ে আছে। এখানে এই ছবিতে টিউবের চারিদিকেই ক্যাপিলারি রয়েছে। কোনো কিছু যদি নেফ্রনে রিঅ্যাবজর্ব করা হয়, সেগুলো এই ক্যাপিলারিতে চলে যায়। তাহলে এটা হলো প্রক্সিমাল কনভলিউটেড মেমব্রেন। আসুন এবারে দেখি গ্লুকোজের ক্ষেত্রে কি ঘটে। এখানে থাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে এই কোষগুলোর বেজোল্যাটারাল সাইডে। এটা সোডিয়াম পটাশিয়াম পাম্প, এখানে একটা স্ট্র। আমি সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপর একটা ভিডিও করেছি, সেটাও দেখে নিতে পারেন। এখানে আইডিয়াটা হলো যে সোডিয়াম, এখানে কিছু পজিটিভ চার্জের আয়ন কি, এরা ভেতরের দিকে এভাবে লেগে থাকে, ভেতরের দিকে।
এখানে এটিপি চলে আসে, তারপর এটিপি যখন এই প্রোটিনগুলোর সাথে লেগে যাবে এরা এদের আকৃতি পরিবর্তন করবে, তারপর প্রোটিনের বাইরের দিকটা খুলে যাবে, ভেতরের দিকটা বন্ধ হয়ে যাবে, তারপর সোডিয়াম বাইরে বের করে দেবে। এ থেকে বোঝা যায় যে সোডিয়াম প্রোটিনের সাথে এ সময় ভালো বন্ড তৈরি করে না, এরা বাইরে আসবে, বেজোলেটারাল মেমব্রেন থেকে বেরিয়ে যাবে, এভাবে তারা রক্তের সাথে মিশে যাবে। এখন এটা হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা যখন এরকম ওপেন কনফিগারেশনে থাকবে, আমি এখানে আঁকছি, এরা যখন এরকম খোলা অবস্থায় থাকবে এ সময় পটাশিয়াম এগুলোর সাথে বন্ড তৈরি করে, পটাশিয়াম এখানে বন্ড তৈরি করবে, হয়তো এখানে, আমি এখানে সহজ করে দেখানোর চেষ্টা করছি। এ সময় প্রোটিন আবার কনফিগারেশন বদলে ফেলবে, এ সময় এটিপির দরকার হয় না, এখন প্রোটিন আবার আগের কনফিগারেশনে ফিরে আসে, পটাশিয়াম তখন আর বন্ড করতে পারে না, তারা ভেতরে চলে আসে, প্রোটিনের আকৃতি তখন বদলে যায়। তাহলে আইডিয়াটা হলো যে সোডিয়াম বন্ড তৈরি করে, এটিপি বন্ড তৈরি করে, তারপর এটিপি থেকে ফসফেটগুলো বের হয়ে যায়, এতে করে প্রোটিনের আকৃতি বদলে হয়ে যায় এরকম, তারপরে সোডিয়াম বের হয়ে যায়, তখন পটাশিয়াম বন্ড তৈরি করে, পটাশিয়াম জোড়া লাগার পর প্রোটিন আবার আগের আকৃতিতে ফিরে আসে। তাহলে এখানে যেটা হচ্ছে যে সোডিয়াম কোষের বাইরে পাম্প করা হচ্ছে আর পটাশিয়াম ভেতরে পাম্প করা হচ্ছে, এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এখন এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কেন? কারণ এটিপি ব্যবহার করে আমরা সোডিয়ামকে এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বাইরে নিয়ে আসছি, এরা সোডিয়ামকে কোষের বাইরে বের করে দেয়, তারপর পটাশিয়াম চলে আসে এখানে, এটা হয় প্যাসিভলি, এখানে এটিপির প্রয়োজন হয় না, সেজন্য এই প্রসেসটাকে অনেক সময় বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। তার মানে কোনো একটা প্রোটিন বা এনজাইম এটিপিকে ভেঙে ফেলে, তারপর সেই এনার্জি ব্যবহার করে নিজের আকৃতি বদলে ফেলে, এভাবে সোডিয়ামকে বের করে দেয় আর পটাশিয়ামকে ঢোকায়। যাই হোক, এটাকে আগের ভিডিওটা একটা রিভিশন বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো গ্লুকোজ কিভাবে লুমেনের বাইরে বের হয়ে আসে? এখানে অন্য টাইপের কিছু প্রোটিন থাকে, ধরেন এখানে কিছু প্রোটিন আছে, এই প্রোটিনগুলোর একটা নামও আছে, এদেরকে বলা হয় কো ট্রান্সপোর্টার অথবা সিম্পোর্টার, কো ট্রান্সপোর্টার অথবা সিম্পোর্টার। সিম্পোর্টার মানে এরা দুই ধরনের মলিকিউল একই দিকে ট্রান্সপোর্ট করছে, আর কো ট্রান্সপোর্টার মানে একটা মলিকিউল ভেতরে যাবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে, আরেকটা মলিকিউল বাইরে বের হয়ে যাবে। তাহলে এখানে সোডিয়ামকে সক্রিয়ভাবে পাম্প করে বের করা হচ্ছে। এখন সোডিয়ামকে যেহেতু বেজোলেটারাল মেমব্রেনের বাইরে বের করা হচ্ছে, সেজন্য এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে, লো সোডিয়াম কনসেন্ট্রেশন হবে, যত পাম্প করব তত লো হবে। একসময় এখানকার সোডিয়ামের কনসেন্ট্রেশন লুমেনের চাইতেও কম হয়ে যাবে। তাহলে সোডিয়াম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এখানে কোনো মেমব্রেন নেই, সোডিয়াম লুমেন থেকে বের হয়ে যাবে, এখানে সোডিয়ামের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে, সামনে কোনো বাধা না থাকলে সোডিয়াম এখানে চলে আসবে। এখানে এই কোষগুলো এরা সোডিয়ামের এই ট্রান্সপোর্টের সুবিধাটা নেয়, সোডিয়াম এখানে চলে আসছে, আর এই কোষগুলো সোডিয়ামের এনার্জি ব্যবহার করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে আসে, এ সময় তারা বেশ কিছু গ্লুকোজও হয়তো ট্রান্সপোর্ট করে নিয়ে আসে। তাহলে এখানে কিছু প্রোটিন থাকে, এই অ্যাপিক্যাল মেমব্রেনের উপরে এখানে কিছু প্রোটিন থাকে, ধরেন এটা একটা প্রোটিন, না এটাকে এভাবে আঁকি, এরা দেখতে হয়তো অনেকটা এরকম হবে। এখন হয়তো এদিকে সোডিয়াম বেশি আর এদিকে কম, তাহলে সোডিয়াম এখানে বন্ড তৈরি করবে, হয়তো গ্লুকোজ এখানে বন্ড তৈরি করবে, এখানে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এরা যখন বন্ড তৈরি করবে তখন প্রোটিনটা তার আকৃতি বদলে অনেকটা এরকম হয়ে যাবে, অনেকটা এইরকম। এখন সোডিয়াম বন্ড তৈরি করবে এখানে আর গ্লুকোজটা বন্ড করবে এখানে, এরা এখনো কোষের ভেতরেই আছে, তবে এখন কনফিগারেশন বদলানোর কারণে এরা এই প্রোটিনের সাথে লেগে থাকবে না, বের হয়ে আসবে। এরা বের হয়ে গেলে প্রোটিনটা আবার আগের আকৃতিতে ফিরে আসবে, এভাবে এই প্রসেসটা ঘুরে ঘুরে চলতে থাকবে। তবে মেইন আইডিয়াটা হলো এখানে সোডিয়ামের পরিমাণ বেশি, এরা প্রোটিনের সাথে বন্ড করবে, তারপর এই রিঅ্যাকশনগুলো হবে, এভাবে সোডিয়াম বের হওয়ার সময় বেশ কিছু গ্লুকোজও বের হয়ে যায়, তারপর এখানে গ্লুকোজের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তারপর এখানে কিছু ছিদ্র দিয়ে গ্লুকোজ বাইরে চলে যায়, এভাবে একটা পর্যায়ে গ্লুকোজ রক্তের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশে যায়, এভাবে
সব জায়গায় প্রসেসটা মোটামুটি একই রকম, নেফ্রনের সব জায়গায় প্রসেসটা মোটামুটি একই রকম। এরপর লুপ অফ হেনলিতে দেখি এর সেন্ডিং পার্টটা, এখানেও লবণ বের করে দিতে হবে, একই প্রসেস, সেম আইডিয়া। আমি এখানে আঁকছি, ধরেন এটা হলো লুমেন, এগুলো হলো লুমেনের দেয়ালের কোষ। আমরা এখন আছি লুপ অফ হেনলিতে, আর এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্পও আছে। এখানে সোডিয়াম বাইরে পাম্প করা হচ্ছে আর পটাশিয়াম ভেতরে পাম্প করা হচ্ছে। পটাশিয়াম ভেতরে, পটাশিয়াম চ্যানেলগুলোতে কিছু ছিদ্র থাকে, তাই পটাশিয়াম এখানে যে কোনো দিক থেকে ঢুকতে পারে। এখানে পটাশিয়ামের ব্যাপারটা অতটা ইম্পর্ট্যান্ট না, তবে সোডিয়ামের পরিমাণ এখানে কমে যাচ্ছে। এখানে কিছু সিম্পোর্টার থাকে, এখানে থাকে সিম্পোর্টার। তারপর গ্লুকোজের মতোই এখানে সোডিয়াম ভেতরে চলে আসে, তারপর গ্লুকোজের বদলে এখানে আসে ক্লোরিন আর পটাশিয়াম আয়ন। এখানে এইগুলো জোড়া লাগে। সোডিয়াম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে এর একটা সুবিধা নেয়, এটা পটাশিয়াম আর ক্লোরিন আয়নও বন্ড করে। এখানে এই সিম্পোর্টার, একে বলা হয় সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন কো ট্রান্সপোর্টার, আর এটা আসলে লুপ অফ হেনলিতে ট্রান্সপোর্টেশনের 2 নম্বর ভেরিয়েশন। তাহলে ক্লোরিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, দুই দিক থেকেই পটাশিয়াম আসছে। এখানে যদি ক্লোরিনের জন্য ছিদ্র থাকে আর কনসেন্ট্রেশন এখানে বেড়ে যায়, তাহলে ক্লোরিন এদিকে চলে আসে। তারপর এরা মেডুলাকে লবণাক্ত করে ফেলে, সাথে থাকে সোডিয়াম। একই কাজ হয় ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, এখানে থাকে ক্যালসিয়াম। প্রসেসটা একটু আলাদা। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, ধরেন এটা ডিস্টাল কনভলিউটেড টিউবওয়েল, এখানে ঢেউ খেলানো ব্রাশ বর্ডার, এটা এখানে থাকে না, সেটা থাকে শুধুমাত্র প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েলে। এখানে যে আইডিয়াটা যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে কিছু একটা বের করে দেয়া হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, এগুলোকে বলা হয় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবারে আমরা দেখব যে ডিস্টাল কনভলিউটেড টিউবওয়েলে কি হচ্ছে। এটা হলো লুমেন, এটা লুমেন, আর এর দুই সাইডেই বেশ কিছু কোষ আছে। আপনাদের একটা আইডিয়া দিচ্ছে এখানে যে ডিস্টালে এগুলো একটু আলাদা থাকে। ধরেন এটা একটা কোষ, মনে করেন এটা পেরি টিউবুলার ক্যাপিলারি, এখানে রক্ত আছে। এখানেও সোডিয়াম পাম্প করে বাইরে বের করে দেয়া হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপর যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম। তাহলে এখানে অনেক সোডিয়াম চলে আসছে। তারপর অ্যাপিক্যাল মেমব্রেন, যেটা লুমেনের দিকে মুখ করা থাকে, এখানে ক্যালসিয়ামের জন্য ছিদ্র থাকে। ক্যালসিয়ামের যে কনসেন্ট্রেশনটা এখানে থাকে সেটা তখন এখানে চলে আসে, তাহলে ক্যালসিয়াম আসে এখানেও ক্যালসিয়াম থাকে, ভেসে বেড়ায়। এখানে একটা জিনিস থাকে যাকে বলা হয় অ্যান্টিপোর্টার। রক্তের মধ্যে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তারপর পাম্প করে এখানে বের করে দেয়া হবে। এখান থেকে কিছু সোডিয়াম আবার ভেতরে চলে আসে, তাহলে এখানে কিছু সোডিয়াম আবার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে ফিরে আসে। এরা যখন ঢোকে, এদেরকে অনেকটা রোটেটিং দরজার মতো বলা হয় এগুলো। এটার সাহায্যে ক্যালসিয়াম বাইরে বের হয়ে যায়। এই প্রোটিনটা সোডিয়ামকে বন্ড করার কারণেই এখানে দরজাটা তৈরি হচ্ছে। ক্যালসিয়াম তখন এই দিক থেকে ঢুকে বের হয়ে যায়। এদেরকে বলা হয় অ্যান্টিপোর্টার, কারণ এরা উল্টো দিকে ট্রান্সপোর্ট করে। এটাও সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ এই প্রসেসে কাজ করতে গেলে অ্যাক্টিভ কোনো কিছুকে এটিপির সাহায্যে সোডিয়ামকে বেজোল্যাটারাল সাইডের বাইরে নিয়ে আসতে হয়। প্রত্যেকটা অংশে একই ঘটনা ঘটে। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আমি একটু বিস্তারিতই বললাম যে কিভাবে নেফ্রন বিভিন্ন জিনিস পাম্প করে বের করে দেয় এই লুমেন থেকে এই পেরিটিউবিয়াল ক্যাপিলারিতে। এই ভিডিওটা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে নেফ্রন কি উদ্দেশ্য নিয়ে কাজ করে।